পার্বত্য চট্টগ্রাম এই ভূখণ্ড নিয়ে দেশি বিদেশি যারা চক্রান্তে লিপ্ত রয়েছেন তারা অতীতেও সফল হননি, ভবিষ্যতেও সফল হবেন। রাজনৈতিক তৃণমূল থেকে বেড়ে ওঠা ছাত্র রাজনীতির সাথে আমরা সম্পৃক্ত ছিলাম। আমাদের জীবন, যৌবন, মেধা এবং শিক্ষা সকল কিছুই বিএনপি নামক রাজনৈতিক দলের পিছনে আমরা ব্যয় করেছি। আমরা সেনা শাসনের 2 বছর, অবৈধ আওয়ামী লীগ শাসনের 15.5 বছর রাজপথে ছিলাম। পরিবার থেকে আমরা দূরে ছিলাম, পরিবারকে সময় দিতে পারি নাই। নিজের জীবনকে গড়ার স্বপ্ন থেকে আমরা বিমুখ ছিলাম একটি স্বপ্ন নিয়ে। সেই স্বপ্ন ছিল এই জনগণের জন্য কিছু করতে হবে, প্রেসিডেন্ট সরকারকে বিদায় করতে হবে, মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে হবে। আর এই সকল কিছু করার জন্য একটি রাজনৈতিক কাঠামো যারা নেতৃত্ব রয়েছে তাদেরকে রাষ্ট্রে ফিরিয়ে আনতে হবে। অর্থাৎ বিএনপির যারা কর্ণধার, বিএনপির যারা সর্বোচ্চ জায়গায় বসেছিলেন তাদের অবাধ চলাচলের ব্যবস্থা করতে হবে। অর্থাৎ মরহুমা বেগম খালেদা জিয়া যাতে মিথ্যা মামলা থেকে মুক্তি লাভ করেন, স্বাভাবিক চলাচল করতে পারেন এবং জনাব তারেক রহমান সাহেব যাতে লন্ডন থেকে ফিরে এসে বাংলাদেশে রাজনীতি অবাধে করতে পারেন, আমরা সেই ধরনের রাজনীতির সাথে দীর্ঘ সময় যুক্ত ছিলাম। আমাদের জীবনে একটি সময় সেখানে ব্যয় হয়েছে। আমি আসাদ পারভেজ, আমি একজন ভূ রাজনীতির গবেষক এবং জাতীয় বিভিন্ন পত্রিকাতে কলামিস্ট হিসাবে উপসম্পাদকীয় কলামগুলো লিখে থাকি। ব্যক্তি জীবনে একটি রাজনৈতিক দলের সাথে জড়িত। আমি একসময় ছাত্র দলের ভাইস প্রেসিডেন্ট ছিলাম ঢাকা মহানগর দক্ষিণের, আর বর্তমানে মুক্তিযুদ্ধ প্রজন্মের কেন্দ্রের অফিস সেক্রেটারি। যেহেতু প্রেস ক্লাবে আজকে আমাদের একটা অনুষ্ঠান ছিল পার্বত্য চট্টগ্রামের উপরেই, আমি আপনাদেরকে শুধু এইটুকু বলবো, বাংলাদেশটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। লক্ষ লক্ষ মানুষের জীবনের বিনিময়ে রক্তের উপরে দাঁড়িয়ে এই রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে 1971 সালে। কিন্তু এই রাষ্ট্রের একটা ইতিহাস রয়েছে, ঐতিহ্য রয়েছে 5000 বছরের। পার্বত্য চট্টগ্রাম এই যে পার্বত্য এলাকা, এটি বাংলাদেশের একটি ভূখণ্ড, সাংবিধানিক ভূখণ্ড। এই ভূখণ্ড নিয়ে দেশি বিদেশি যারা চক্রান্তে লিপ্ত রয়েছেন তারা অতীতেও সফল হননি, ভবিষ্যতেও সফল হবেন না। মাঝে দিয়ে এসে তারা বাংলাদেশ নামক এই রাষ্ট্রের সরকারকে, প্রশাসনকে এবং জনগণকে কিছুটা বিভ্রান্তি করবেন, চাপের মধ্যে রাখবেন, এইটুকুই জাস্ট। ওখানে ক্ষুদ্র যে জনগোষ্ঠী রয়েছে আন্তর্জাতিক পরিসরে কিছু চক্রান্তকারী তাদেরকে আদিবাসী বলে, এটা একেবারে চরম মিথ্যাচার এবং লাঞ্ছনামূলক শব্দ। সমতলার পাহাড় দুইটি মিলিয়ে বাংলাদেশ। একটি রাষ্ট্রের ভিতরে নানা ধরনের দুর্বলতা থাকবে। পাহাড় তো আরও একটি কঠিন পরিস্থিতির এলাকা, সেখানে উঠতে নামতে যোগাযোগ ব্যবস্থা কঠিন পরিস্থিতি। আপনি যদি সরকার উপরে চাপিয়ে দেন মৌলিক অধিকারের নাম বলে যে প্রত্যেকটি জনগণকে বিদ্যুৎ দিতে হবে, পানি দিতে হবে, রাস্তা দিতে হবে, এটা অসম্ভব। উন্নত রাষ্ট্রগুলোর সরকার ব্যবস্থাকেও যদি এখানে আপনি বসিয়ে দেন এটা সম্ভব নয়। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই কঠিন পরিস্থিতির নাম করে কি সরকার এই জনগণ থেকে বিমুখ হবে? না, এটা হতে পারে না। সরকারের দায়িত্ব হলো তার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়া, তার প্রত্যেক নাগরিককে এই ধরনের সুবিধাগুলো প্রাপ্যতার জন্য যাবতীয় কাজ করে যাওয়া। সমতলের চাইতে পার্বত্য এলাকায় সরকার তার অর্থ, শ্রম, গাম, জনবল এবং সেনাবাহিনীকে বেশি প্রয়োগ করছেন এবং খরচ করছেন এই জনগণের উন্নত জীবনযাপনের জন্য। কিন্তু পাহাড়ের যে সকল ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছেন তারা যেমন করে আমার সেনাবাহিনীকে সাপোর্ট করেন না, তেমনি সরকারকে সহযোগিতা করেন না। পার্বত্য জনগণের যে সকল জনগোষ্ঠী সরকারকে এবং সেনাবাহিনীকে সাপোর্ট করেন, আপনি দেখবেন সেখানে ধর্মীয় কাঠামো হয়েছে, সেখানে রাস্তাঘাটের ব্যবস্থা হয়েছে, বিদ্যুতায়ন হয়েছে, তাদের খাদ্যের যে সহযোগিতা দরকার সরকারের পক্ষ থেকে সেগুলোও দেওয়া হয়ে থাকে। কিন্তু অনেক ক্ষেত্রে সরকারি জনবল ওখানে দিতে গিয়ে আক্রমণের শিকার হওয়ার কারণেই সরকার অনেক সময় ওগুলোতে যেতে চাইলেও যেতে পারেন না। আমরা পার্বত্য জনগণকে বলবো, যারা বাঙালি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী উভয় সমমর্যাদার ভিত্তিতে বসবাস করতে হবে, আন্তরিকতার সাথে বসবাস করতে হবে, রাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ থাকতে হবে, রাষ্ট্রের প্রশাসনকে সম্মান করতে হবে, সাংবিধানের প্রতি কৃতজ্ঞ থাকতে হবে, সম্মানবোধ থাকতে হবে। তাহলে সরকার তার পূর্ণ ক্ষমতা প্রয়োগের মধ্যে দিয়ে এই পাহাড়ি জনপদের পিছিয়ে পড়া জনগণকে উন্নত এবং সমৃদ্ধ একটি জাতি হিসেবে গঠনের সার্বিক সহযোগিতা করতে পারবে ইনশাআল্লাহ।